এখন আমরা নিটের বিশেষ ক্লাসে মডার্ন ফিজিক্সের ওপরে সাজেস্টিভ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, বিশেষত ম্যাথামেটিক্যাল বিভিন্ন প্রবলেম নিয়ে, যে প্রবলেমগুলোর পরীক্ষায় পড়ার সম্ভাবনা বেশি এবং যে পোর্শানগুলো এখনও আমাদের কভার হয়নি সেই পোর্শানগুলোতে অনুরূপভাবেই আমরা কিছুটা সাজেস্টিভ ওয়েতে যাব, কারণ আমাদের হাতে যথেষ্ট কিন্তু সময় নেই, যার ফলে পরিস্থিতি অনুযায়ী আমরা এরপরে লেসনগুলোতে এগোবো। সুতরাং এখন আমরা প্রথমে মডার্ন ফিজিক্সের বিভিন্ন প্রবলেম, বিশেষত আজকে নন ইলেকট্রনিক্স পোর্শানের উপরে, অর্থাৎ অ্যাটম এবং নিউক্লিয়ের উপরে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রথমত দেখা যাচ্ছে অ্যাটমিক মাস অফ এলিমেন্ট বলে দিয়েছে কত, 2:232, অ্যাটমিক নাম্বার ইজ 90। তাহলে একটা এলিমেন্ট আছে, ধরা যাক এক্স, তার অ্যাটমিক নাম্বার 90 এবং মাস নাম্বার বলে দিয়েছে 232। দি এন্ড প্রোডাক্ট অফ দিস রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট ইজ অ্যান আইসোটোপ অফ লেড। এটা শেষ পর্যন্ত লেডে পরিণত হলো। বলে দিয়েছে অ্যাটমিক নাম্বার 208, আর কি বলে দিয়েছে, অ্যাটমিক মাস বলে দিয়েছে 208, আর অ্যাটমিক নাম্বার বলে দিয়েছে 82। দেন আলফা অ্যান্ড বিটা পার্টিকলস এমিটেড। তোমরা জানো যে যখন আলফা পার্টিকেল এমিটেড হয় তখন আমাদের অ্যাটমিক মাসের যে চেঞ্জ হয় সেটা 4 ইউনিট, আর অ্যাটমিক নাম্বারের চেঞ্জ হয় 2 ইউনিট। দুটোই কমে যায়, দুটোই ডিক্রিজ করে। এবং বিটা এমিশনে কিন্তু অ্যাটমিক মাসের কোনো চেঞ্জ হয় না। সুতরাং অ্যাটমিক মাসের যে চেঞ্জ হচ্ছে এখানে ইনিশিয়াল নিউক্লিয়াস এবং ফাইনাল নিউক্লিয়াসের মধ্যে, সেটা 232 মাইনাস 208, এবং এটা হলো 24টা। এটা কিসের জন্য? অনলি ডিউ টু আলফা পার্টিকেল এমিশন। তাহলে আলফা পার্টিকেলের এক একটার এমিশনে 4 ইউনিট কমে, তাহলে মোট আলফার সংখ্যা হলো 24/4, মানে আলফা পার্টিকেল এমিশন হয়েছে 6টি। এবার এক একটা আলফা পার্টিকেলে তোমার অ্যাটমিক নাম্বার কিন্তু কমে 2 ইউনিট। তাহলে 6টার জন্য কত ইউনিট কমা উচিত? 12 ইউনিট। তা দেখো 90 থেকে 12 ইউনিট যদি কমে যায়, 90 মাইনাস 12 সমান সমান হলো 78। তা দেখো অ্যাটমিক নাম্বার হওয়া উচিত ছিল 78, কিন্তু হয়েছে 82। তোমরা জানো এক একটা বিটা পার্টিকেলের জন্য অ্যাটমিক নাম্বার বাড়ে বিটা মাইনাস ডিকের ক্ষেত্রে 1 ইউনিট করে। সুতরাং 78 থেকে 82, মানে 4 ইউনিট বাড়ার জন্য 4টে বিটা পার্টিকেল এমিশন হবে। সুতরাং আলফা এমিশন হবে 6টা, বিটা এমিশন হবে কিন্তু 4টে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হলো বি, আলফা 6টা, বিটা 4টে। সুতরাং ফার্স্ট কোশ্চেন নাম্বার 1-এর কারেক্ট অপশান হলো বি। সুতরাং 1 নম্বর অঙ্কটি আমাদের হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কে আসা যাক। বলছে গামা রে ফোটন ক্রিয়েটস অ্যান ইলেকট্রন পজিট্রন পেয়ার। তাহলে গামা রে ফোটন থেকে তৈরি হলো কি? ইলেকট্রন অ্যান্ড পজিট্রন, ই মাইনাস অ্যান্ড ই প্লাস। দ্য রেস্ট মাস অফ ইলেকট্রন ইজ 0.5 MeV। ইলেকট্রন আর পজিট্রন তোমরা জানো অ্যান্টি পার্টিকেল, এবং তাদের রেস্ট মাস 0.5 MeV করে। ইলেকট্রনের যদি 0.5 MeV রেস্ট মাস হয়, পজিট্রনেরও তাই। অ্যান্ড টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য পেয়ার ইজ 0.78 MeV, এবং কাইনেটিক এনার্জি হলো 0.78 MeV। বলছে দ্য এনার্জি অফ গামা রে ফোটন। তাহলে গামা রে ফোটনের এনার্জি কী হবে? এই টোটাল যে এনার্জি বেরোলো ততটাই ছিল, 0.5 প্লাস 0.5 মানে 1, 0.78 তার সঙ্গে যোগ হলো 1.78 MeV। সো দ্য এনার্জি অফ দ্য গামা রে ফোটন ইজ 1.78 MeV। সো বি ইজ দ্য কারেক্ট অপশান। সুতরাং 2-এর যে প্রশ্ন ছিল তার কারেক্ট অপশান হলো গিয়ে বি। সুতরাং 2-এর প্রশ্ন আমরা সমাধান করে ফেলতে পারলাম। এইবার আমরা পরের প্রশ্নে যাওয়ার চেষ্টা করছি। কোশ্চেন নাম্বার 3-তে আসার চেষ্টা করি। এই প্রশ্নে কি বলছে? দ্য বাইন্ডিং এনার্জি অফ ডয়টেরন ইজ 2.2 MeV অ্যান্ড দ্যাট অফ হিলিয়াম ইজ 28 MeV. Two deuteron atom fused to form 2He4. Then the energy released is, দেখো এরকম বলতে চাইছে 2He4 ফর্ম করলো,
কাদের থেকে? তোমার দুটো ডয়টেরন থেকে, তার মানে 1H2 প্লাস 1H2, এদের থেকে প্রোডাক্ট হয়েছে, আলটিমেট যে প্রোডাক্ট সেটা হয়েছে 2He4। এবার বলে দিয়েছে বাইন্ডিং এনার্জি অফ ইচ ডয়টেরন ইজ 2.2 MeV। তাহলে দেখো দুটো 2.2 করে, তাহলে মোট কত? 4.4 MeV যদি আমি এনার্জি যোগ করে দিই, তাহলে এই ডয়টেরনের নিউক্লিয়াসগুলো নিউট্রন এবং প্রোটন সেপারেট হয়ে যাবে। আবার কি বলছে? দ্যাট অফ হিলিয়াম ইজ 28 MeV। এটা কিন্তু পুরোপুরি বাইন্ডিং এনার্জি, পার নিউক্লিয়ন কিন্তু নয়। তাহলে তুমি এই নিউক্লিয়নগুলো যখন এই ডয়টেরনগুলোর মোট 4টে তোমার কি বলে দুটো প্রোটন, দুটো প্রোটন আর মোট দুটো নিউট্রন, এরা সেপারেট হতে তোমার টোটাল এনার্জি লাগলো কত? 4.4 MeV। আর এরা যুক্ত হয়ে যখন হিলিয়াম তৈরি হলো তখন বেরোচ্ছে 28 MeV। তাহলে বলছি নিট এনার্জি রিলিজ, দেখো 28 MeV তুমি পেতে, কিন্তু আগেই খরচা করে ফেলেছো 4.4 MeV। সো দ্য নেট এনার্জি রিলিজড ইজ 28 minus 4.4 MeV। সো দ্য আনসার ইজ 23.6 MeV। সুতরাং এখানে কারেক্ট আনসার অপশান হলো সি। সো দ্য কারেক্ট আনসার অফ কোশ্চেন নাম্বার 3 ইজ 3C। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্নে আমরা যাওয়ার চেষ্টা করছি। বলছে টু নিউক্লিয়াই হ্যাভ দেয়ার মাস নাম্বারস ইন দ্য রেশিও 1:3। দ্য রেশিও অফ দেয়ার নিউক্লিয়ার ডেন্সিটিস উড বি। ওদের নিউক্লিয়ার ডেন্সিটির অনুপাত কত? দেখো নিউক্লিয়ার ডেন্সিটি ইনফ্যাক্ট নিউক্লিয়ার রেডিয়াস R = R0 a⁻1/3। নিউক্লিয়ার ডেন্সিটি মানে যদি রো হয়, রো সমান m/v। যদি ধরো তোমার মাস নাম্বার হয়, এক একটা প্রোটন আর এক একটা নিউট্রনে যদি আমরা ধরে নিই মাস নিয়ারলি ইকুয়াল, তাহলে এম কী হবে? A/mp ডিভাইডেড বাই ভি। ভি মানে কি? নিউক্লিয়াসের আকার যদি গোলাকার ধরি তাহলে 4/3 পাই r³ মানে কত? R0 × a⁻1/3 তার হোল কিউব। দেখো এখান থেকে কি দাঁড়ালো? A/mp বাই 4/3 পাই r0³ × a। দেখো এ কেটে গেল। এবার এমপি, প্রোটনের মাস 1.6725 × 10⁻⁻27 কেজি। আর তোমার এইখানে যদি আমরা 4/3 পাই ইন্টু r0 হলো 1.2 ফার্মি, 1.2 × 10⁻⁻15 মিটার, তার হোল কিউব যদি আমরা বসিয়ে দিই, নিউক্লিয়ার যে ডেন্সিটি দেখা যায় 2.3 × 10⁻17 kg/m³, kg/m³, হুইচ ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। সুতরাং মাস কার কতটা তার উপর ডেন্সিটি নির্ভর করবে না মাস নাম্বারের উপরে। সুতরাং এই রেশিওটা হবে 1:1। সো দ্য কারেক্ট অপশান অফ কোশ্চেন নাম্বার 4 ইজ সি, 4C, 1:1 নিউক্লিয়ার ডেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট অফ মাস নাম্বার। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং খুব সহজে আনসার করা যায় এমন একটি প্রশ্নের উত্তর আমরা করে ফেললাম। নেক্সট এবারে আমরা 5 নম্বর প্রশ্নে আসার চেষ্টা করি। 5 নম্বর প্রশ্নে কি বলছে? দেখো 5 নম্বর প্রশ্নে যেটা বলছে সেটা হচ্ছে এ রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস অফ মাস নাম্বার নট, that's the mass m, emits a photon of frequency nu and the nucleus recoils, the recoil energy। দেখো যখন ফোটন বেরোচ্ছে মোমেন্টাম কিন্তু কনজার্ভ হয়। ফোটনের ফ্রিকোয়েন্সি যদি নিউ হয় তার মোমেন্টাম p = hν/c। সুতরাং নিউক্লিয়াস থেকে যখন ফোটন বেরিয়ে গেল এতটা মোমেন্টাম নিয়ে, নিউক্লিয়াসও ততটাই মোমেন্টাম পিছনের দিকে পাবে। রিকয়েল এনার্জি মানে কাইনেটিক এনার্জি, তাহলে নিউক্লিয়াসের রিকয়েল এনার্জি ই সমান কত? p²/2m। ওর মাস তো ক্যাপিটাল এম বলেছে। পি মানে কত? hν/c বসাতে পারি, ডিভাইডেড বাই 2m। তার মানে কত হলো? দেখো h² ν²/2m × c², 2m × c²।
সুতরাং এইখানে আমাদের কারেক্ট আনসার হলো গিয়ে 5-এর বি, 5B। সুতরাং এখানে যে এনার্জি রিলিজ করলো সেটা কত হলো, h² নিউ স্কোয়ার বাই 2mc²। নেক্সট আমরা 6 নম্বর প্রবলেমে যাওয়ার চেষ্টা করি। 6 নম্বর প্রবলেমে কি বলছে দেখা যাক। 6 নম্বর প্রবলেমে তোমার প্রথমত বলছে দ্য হাফ লাইফ অফ এ রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স ইজ 20 মিনিটস। তার মানে টি হাফ বলে দিয়েছে, টি হাফ সমান 20 মিনিটস। দ্য অ্যাপ্রক্সিমেট টাইম ইন্টারভ্যাল T2 minus T1 between the time when T2 when 2/3 of its decade and the time T1 when 1/3 of its decade। দেখো 1/3 ডিকে আর 2/3 ডিকে, তার মধ্যে টাইম দেখো প্রথম ক্ষেত্রে তাহলে অবশিষ্ট ছিল 2/3 অংশ, আর পরের ক্ষেত্রে হলো 1/3 অংশ, 1 minus 2/3। তাহলে এই দুটো ক্ষেত্রে নিউক্লিয়ন সংখ্যার অনুপাত 2:1, তার মানে অর্ধেক হয়ে গেছে। তার মানে টাইম ইন্টারভ্যালটা T2 মাইনাস T1টা হবে একটা হাফ লাইফ ইকুয়ালস টু টি হাফ। সো দ্য আনসার ইজ, টি হাফ কত বলেছিল, টি হাফ বলেছিল 20 মিনিট। সো দ্য কারেক্ট আনসার ইজ 20 মিনিট। তাহলে এটা যদি 20 মিনিট হয়, দেখো এই ডিএডটা আমাদের কারেক্ট, তাহলে 6-এর কারেক্ট আনসার হলো গিয়ে ডি। খুব সহজে আমরা আনসার করে ফেলতে পারলাম। নেক্সট আমরা যাচ্ছি 7 নম্বর প্রশ্নে। কি বলছে, ইন দ্য রিয়াকশান 1H2 plus 1H3 সমান 2He4 plus 0N1, the binding energy of 1H2, 1H3 and 2He4 are respectively A, B and C. Then energy released। দেখো এখানে রিয়াকশান বলেছে 1H2 প্লাস 1H3, মানে কি উৎপন্ন হয়েছে 2He4 প্লাস 0N1। দেখো নিউট্রন বা প্রোটন যদি একা হয়ে যায় তার তো আর বাইন্ডিং এনার্জি নেই, সে তো একা, সে তো রিলিজ হয়েই আছে। সুতরাং তার জন্য তো কোনো বাইন্ডিং এনার্জি নেই, সুতরাং এই টার্মটাই কোনো বাইন্ডিং এনার্জি নেই। এবার বলেছি 1H2 বাইন্ডিং এনার্জি বলেছিল এ, 1H3 বি আর এখানে সি। দেখো 1H2 আর 1H3 তাদের সব নিউক্লিয়নগুলোই যদি আমি বিচ্ছিন্ন করে আলাদা আলাদা করতে যাই, আমাকে মিনিমাম এনার্জি দিতে হবে, সাপ্লাই করতে হবে এ প্লাস বি। এবার এরা যখন গেট টুগেদার হয়ে হিলিয়ামে পরিণত হলো, আমাকে সি পরিমাণ এনার্জি দিয়ে দিল। কিন্তু আগে ওদেরকে যদি ভাবি সবাইকে ভেঙে চুড়ে আলাদা আলাদা করে দিয়েছি, তারপরে যুক্ত হয়েছে, তাহলে এ প্লাস বি অ্যামাউন্টের এনার্জি খরচা করেছে আর পেলাম সি। তাহলে কার্যকর যে এনার্জি রিলিজড হলো দ্যাট শুড বি সি মাইনাস এ প্লাস বি, দ্যাট ইজ ইউর সি মাইনাস এ মাইনাস বি। সো দ্য এনার্জি রিলিজড, নেট এনার্জি রিলিজড ইজ সি মাইনাস এ মাইনাস বি। সো দ্য কারেক্ট অপশান ইজ বি। সো the correct answer of question number 7 is B. Next, এরপরে দেখো কি বলছে, একটা রেডিও আইসোটোপ সম্পর্কে বলছে। এখানে কি বলছে রেডিও আইসোটোপ সম্বন্ধে, দেখো এ রেডিও আইসোটোপ এক্স উইথ হাফ লাইফ 1.37 ইন্টু 10⁹ ইয়ার, তাহলে টি হাফ হলো 1.37 ইন্টু 10⁹ ইয়ার। ডিকেজ টু ওয়াই হুইচ ইজ স্টেবল, তাহলে এক্স থেকে ডিকে হয়ে তৈরি হলো কে ওয়াই। ওয়াই ইজ স্টেবল, এ স্যাম্পল অফ রক ফ্রম মুন ফাউন্ড টু কন্টেন এক্স অ্যান্ড ওয়াই হুইচ ওয়ার ইন দ্য রেশিও 1:7। দেখো 1:7 অনুপাতে আছে, তার মানে এক্স কতটা আছে, 8 ভাগের মধ্যে 1 ভাগ, 1/8। তার মানে এক্স ডিকে করে 1/8 হয়ে গেছে। 1/8 মানে হাফ টু দি পাওয়ার 3, হাফ টু দি পাওয়ার 3 মানে 3টে হাফ লাইফ গেছে। তাহলে একটা হাফ লাইফ হলো কত, 1.37 ইন্টু 10⁹ ইয়ার। তাহলে 3টে হাফ লাইফ 3 ইন্টু 1.37 ইন্টু 10⁹ ইয়ার, তাহলে কত হলো 3 × 7 = 21, 2 3 × 9 = 11, 4.11 ইন্টু 10⁹ ইয়ার, তাহলে 4.11 ইন্টু 10⁹ ইয়ার। সি কারেক্ট অপশান। কোশ্চেন নাম্বার 8-এর কারেক্ট অপশান হলো গিয়ে সি। নেক্সট আমরা এবারে 9 নম্বর কোশ্চেনে আসব। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। এ নিউক্লিয়াস অফ মাস নাম্বার 220 ইনিশিয়ালি অ্যাট রেস্ট এমিটস আলফা পার্টিকল
If the Q value of the reaction is 5.5 MeV, then the energy of the emitted alpha particle will be. দেখো নিউক্লিয়াসের মাস নাম্বার, এক্সের মাস নাম্বার বলে দিয়েছে 220। এখান থেকে আলফা বেরোলো, আলফা মানে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, তার মানে 2He4 বেরোলো, আর যে নিউক্লিয়াস পড়ে থাকলো তার মাস নাম্বার কিন্তু 216। এইবার দেখো তাহলে এই ক্ষেত্রে বলেছে কিউ ভ্যালু মানে মোট যে এনার্জি বেরোলো সেটা বলে দিয়েছে 5.5 MeV। বলছে আলফা কণা কতটা এনার্জি পাবে। দেখো এখানেতে তাহলে আমরা কীভাবে অ্যাপ্রোচ করতে পারি। দেখো এখানে দুটো খণ্ডের কিন্তু মোমেন্টাম সমান, P1 সমান সমান P2। কি P1 এবং কি P2? ধরো আলফা কণার মোমেন্টাম হলো P1 এবং রেস্ট অফ দ্য নিউক্লিয়াসের মোমেন্টাম P2, কারণ নিউক্লিয়াসটা আগে স্থির ছিল, তাহলে দুটো খণ্ড সমান এবং বিপরীত মোমেন্টাম দিয়ে বেরিয়ে যাবে। এটাই মোমেন্টাম কনজারভেশন ল বলে। মোমেন্টাম কনজারভেশন ল কিন্তু এ কথাই বলে, কনজারভেশন ল কিন্তু এ কথাই বলে যে দুটো ফ্র্যাগমেন্ট হলো তাদের মোমেন্টাম ইকুয়াল অ্যান্ড অপোজিট। তাহলে ওদের কাইনেটিক এনার্জি কী হবে? E1 বাই E2। E1 সমান কত? P1 স্কোয়ার বাই, দেখো যদি আমরা ই আলফা করি আর যদি EY করি, ই আলফা হলো P1 স্কোয়ার বাই 2m, 2 ইন্টু m আলফা বাই, দেখো P2 স্কোয়ার বাই 2 ইন্টু my। তা দেখো রেশিওটা হলো my বাই m আলফা। my কত? এদের যে মাসের রেশিও my এর হলো 216 আর m আলফার হলো 4, তার মানে 54/1। এবার বলছে আলফার এনার্জি, টোটাল এনার্জির কতটা। দেখো আলফার এনার্জি ই আলফা, টোটাল এনার্জি কত? ই আলফা প্লাস ইউআই। তাহলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড মতন পড়লে আমাদের দাঁড়াচ্ছে 54 নিচে যোগ হবে 54 প্লাস 1 মানে 55, তার মানে 54/55। তাহলে ই আলফা সমান কত? অতএব ই আলফা সমান টোটাল এনার্জি বেরিয়েছে 5.5 MeV। তাহলে ই আলফা প্লাস ইউআইয়ের জায়গায় আমি কত বসাবো? 5.5 বসিয়ে দেবো। তাহলে এটা কোনাকুনি গুণ হলো, তাহলে 54 ইন্টু 5.5 বাই 55, তার মানে কত হলো? আলফা কণার এনার্জি 5.4 MeV। সো দ্য কারেক্ট অপশান ইজ বি হিয়ার, 5.4 MeV। সুতরাং আলফা কণার এনার্জি হবে 5.4 MeV। সো 9, কোশ্চেন নাম্বার 9-এর কারেক্ট আনসার হলো বি। সো 9B ইজ দ্য কারেক্ট অপশান হেয়ার। নাম্বার 10, 10 নম্বর কোশ্চেনে কি বলছে? ইন দ্য রাদারফোর্ড স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, হোয়াট উইল বি দ্য রেশিও অফ ইম্প্যাক্ট প্যারামিটার্স ফর স্ক্যাটারিং অ্যাঙ্গেল θ1 অ্যান্ড θ2? ইম্প্যাক্ট প্যারামিটার মানে নিউক্লিয়াসের কাজ দিয়ে যখন আলফা কণা যাচ্ছে সে যতটা নিয়ারেস্ট ডিস্টেন্স দিয়ে যেতে পারবে, দ্যাট শুড বি দ্য ইম্প্যাক্ট প্যারামিটার বি ইকুয়ালস টু হোয়াট? ইকুয়ালস টু জেড স্কোয়ার cot θ/2 ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন 0 ইন্টু কে আলফা। থিটাটা হলো যেখানে স্ক্যাটারিং অ্যাঙ্গেল, ই হলো ইলেকট্রনিক চার্জ, জেড হলো তোমার যতগুলো প্রোটন রয়েছে সেই সংখ্যাটা, আর কে আলফা হলো তোমার ওই নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা আর কি জেড, আর কে আলফা হলো কাইনেটিক এনার্জি অফ দ্য আলফা পার্টিকেল, কাইনেটিক এনার্জি অফ আলফা পার্টিকেল। এটা বসাতে হবে। তাহলে বি ইজ প্রপোর্শনাল টু cot θ/2। এবার তোমার কাছে যে বিগুলো রেশিও, তাহলে B1/B2 সমান cot কত? θ1 ছিল 90 ডিগ্রি, তাহলে cot θ1/2 মানে 45 ডিগ্রি। পরের ক্ষেত্রে θ2 120, তাহলে cot অফ কত দাঁড়াচ্ছে? 120/2 মানে 60 ডিগ্রি। তাহলে দেখো cot 45 হলো 1 আর cot 60 মানে tan 30 মানে 1/√3। সো দ্য রেশিও ইজ √3। সো দ্য রেশিও ইজ √3:1। সুতরাং ইম্প্যাক্ট প্যারামিটারের এখানে রেশিও হলো B1:B2 ইকুয়ালস টু কত হলো? √3:1। নেক্সট কোশ্চেনে আমরা আসতে যাচ্ছি। এইবারে আমরা আলোচনা করব নেক্সট কোশ্চেন মানে 11 নম্বর প্রশ্নে কী আছে আমাদের সেটা দেখা যায়।
বলছে কি, বলছে দ্য এনার্জি ইন এমইভি ইজ রিলিজ ডিউ টু ট্রান্সফরমেশন অফ 1 kg মাস কমপ্লিটলি ইন্টু এনার্জি। তোমরা জানো মাস থেকে এনার্জি যে পাওয়া যায় তার ইকুইভ্যালেন্ট রিলেশন ইকুয়ালস টু MC স্কোয়ার। এখানে এম কত বলে দিয়েছে 1 kg, তাহলে হলো এম এর মান 1, সি কত SI 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তার হোল স্কোয়ার। এটা তো তাহলে জুলে এনার্জি এলো। এবার এইখান থেকে আমাদের এমইভিতে নিয়ে যেতে হবে, সব অপশানগুলো দেখো এমইভিতে আছে। তাহলে আগে আমরা দেখে নিই 1 MEV সমান কত, 10⁶ EV। 1 EV মানে কত, 1.6 × 10⁻⁻19 জুল। কত দাঁড়ালো, দিস ইজ ইকুয়ালস টু 1.6 × 10⁻13 জুল। তাহলে এমইভিতে যেতে গেলে এই ভ্যালুটা দিয়ে ভাগ করতে হবে আমাদেরকে। তাহলে এখানে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে কত হচ্ছে দেখো, ওপরে আছে এখানে 9 × 10⁻16 ডিভাইডেড বাই 1.6 × 10⁻13 MEV সমান কত, 90/16 × 10⁻29 MEV। দেখো 5 × 16 80, 6 × 16 96, 40, 16 × 2 32, 5.625 × 10⁻29 MEV। তাহলে আনসার হলো 5.625 × 10⁻29 MEV। সুতরাং কারেক্ট আনসার হলো 11D। কোশ্চেন নাম্বার 11-এর কারেক্ট আনসার হলো ডি। নেক্সট এবারে আমরা কোশ্চেন নাম্বার 12-এ যাওয়ার চেষ্টা করছি। কোশ্চেন নাম্বার 12-এ কী বলছে দেখো, এই ধরনের কোশ্চেন যথেষ্ট ইম্পর্ট্যান্ট। বলছে ইউরেনিয়াম 235 রিঅ্যাক্টার, একটা ইউরেনিয়াম 235 আমাদের রিঅ্যাক্টার আছে। এই রিঅ্যাক্টার সম্বন্ধে কি বলছে দেখো, বলছে জেনারেটস পাওয়ার অ্যাট এ রেট P প্রডিউসিং 2 × 10⁸ ফিশন পার সেকেন্ড, 2 × 10⁸18 ফিশন পার সেকেন্ড। দ্য এনার্জি রিলিজড পার ফিশন ইজ 185 MEV। দ্য ভ্যালু অফ পি ইজ, তাহলে পি এর মান চাই, এক একটা ফিশনে 185 MEV এবং কটা করে ফিশন 2 × 10⁸18। তাহলে টোটাল এনার্জি বেরোচ্ছে, এনার্জি রিলিজড ইকুয়ালস টু কত, 2 × 10⁸18টা ফিশন আর প্রত্যেকটা ফিশনে 185 MEV। দেখো আমাদের এই MEVতে এইভাবে সহজে আমরা নিয়ে চলে আসতে পারতাম, কিন্তু আমাদের উত্তর দিয়েছে সব দেখো ইউনিটগুলো দেখো কি মেগাওয়াট। সো আমাদের ইভি থেকে জুলে এবং জুল থেকে ওয়াটে যেতে হবে। দেখো এখানে 185 × 370 × 10⁻18, এটা MEV ছিল। 1 MEV সমান 1.6 × 10⁻13 জুল, জুল পার সেকেন্ড চলে আসবে। ওখানে MEV পার সেকেন্ড ছিল, কারণ প্রতি সেকেন্ডে অতগুলো করে ফিশন, সুতরাং সেকেন্ড কথাটার সঙ্গে কিন্তু আপনা আপনিই যুক্ত হয়ে গেছে। সুতরাং এখানে হলো 37 × 1.6 × 10⁵ 10⁶ জুল পার সেকেন্ড। দেখো 7 × 112, 11 হাতে থাকলো, 48 আর 11 59, 59.2 × 10⁶ জুল পার সেকেন্ড মানে ওয়াট, তাহলে 59.2 মেগাওয়াট, MW মেগাওয়াট। সুতরাং এ হলো আমাদের কারেক্ট অপশান। আমরা সলভ করছিলাম 12 নম্বর প্রশ্ন, তার কারেক্ট অপশান হলো এ। 12A ইজ দ্য কারেক্ট অপশান হেয়ার। নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন আলফা বিটা এমিশনের উপরে। এখন কোশ্চেন স্ট্যান্ডার্ড অনেক নামিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, যার ফলে তোমাদেরও কিন্তু এই ধরনের কোশ্চেনের সম্বন্ধে একটু কনসাস থাকতে হবে। অনেক সময় অনেক বেশি করে ফেলো, কিন্তু তার তুলনায় কম স্ট্যান্ডার্ডের কোশ্চেন পড়ে, তখন গিয়ে অসুবিধা হয়, কারণ কম্পিটিটিভ পরীক্ষায় স্পিডটা একটা বিরাট ফ্যাক্টর। দেখো বলছে নিউক্লিয়াস ZXA emits 9 alpha and 5 beta particles. Then the ratio of total protons and neutrons in the final nucleus. দেখো ফাইনাল নিউক্লিয়াসের রেশিও বের করতে গেলে ওদের সংখ্যাটা দরকার। ফাইনাল সংখ্যা বের করতে গেলে তো ইনিশিয়াল সংখ্যাটা আমাকে আগে দেখতে হবে। ইনিশিয়ালি প্রোটন কটা ছিল,
এবং নিউট্রন কটা ছিল। দেখো জেড যদি অ্যাটমিক নাম্বার হয় তাহলে প্রোটন ছিল জেডটা, আর এ মাস নাম্বার হলো নিউট্রন ছিল এ মাইনাস জেডখানি, এটা ইনিশিয়ালি। এবার বলছে 9টা আলফা কণা বেরোলো, 9টা আলফা, আলফা কণা মানে 2He4, তার মানে প্রত্যেকটায় প্রোটন দুটো, নিউট্রন দুটো। তার মানে 9টা কণার জন্য প্রোটন সংখ্যা হলো 18টা প্রোটন, আর নিউট্রনও হলো 18টা। তাহলে এই সংখ্যাটা যদি আমার ভাবি, প্রোটন কিন্তু আমার 18টা কমে গেছে, তাহলে জেড -18, নিউট্রন সংখ্যা তাহলে আলফা বেরোবার পরে কত হলো, এ মাইনাস জেড -18। এবার 5টা বিটা বলেছে, এর সঙ্গে বলেছে 5টা বিটা বেরিয়েছে। একটা বিটা বেরোলে কি হয় দেখো, এখানে একটা নিউট্রন কণা একটা ইলেকট্রনে পরিণত হয়, প্লাস একটা করে প্রোটনে পরিণত হয়। তাহলে নিউট্রন প্রোটনে পরিণত হয়, প্লাস একটা অ্যান্টি নয়ট্রিনো নির্গত হয়, তোমরা জানো। তাহলে 5টা বিটার জন্য 5টা নিউট্রন কিন্তু কমে গেছে। তাহলে 5টা বিটার জন্য এখন নিউট্রন কমেছে আরও 5টা, কিন্তু 5টা প্রোটন বেড়েছে, তাহলে প্লাস 5টা প্রোটন। তাহলে দেখো রেশিও কত হচ্ছে, জেড -18 + 5 মানে প্রোটনের সংখ্যা হলো কত, তাহলে জেড -13। নিউট্রনের সংখ্যা হলো কত, এ মাইনাস জেড -23। তো দেখো রেশিও কত হলো, জেড -13 বাই এ মাইনাস জেড -23। তাহলে ডি হলো গিয়ে কারেক্ট অপশান। সুতরাং কোশ্চেন নাম্বার 13-এর কারেক্ট অপশান ডি। কিন্তু আমাদের যেহেতু নিউট্রন এবং প্রোটন সংখ্যার রেশিও চেয়েছে, তাই আমাদের ধীরে সুস্থে আগে আমরা প্রোটন এবং নিউট্রন সংখ্যা প্রথমেই কত ছিল যদি না চিন্তা করি, তাহলে কিন্তু পরে কটা প্রোটন হলো কটা নিউট্রন হলো এটা কিন্তু আমরা খুঁজে পাবো না। আমরা সাধারণত প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা নিয়ে ইন্টারেস্টেড হই বিভিন্ন প্রবলেমে, কিন্তু এখানে একটুখানি প্রবলেমটা ঘোরানো আছে যে ভর সংখ্যা নয়, এখানে আমার কাছে নিউট্রন সংখ্যায় সরাসরি চেয়েছে। তাই প্রথমে বিয়োগ করে প্রোটন এবং নিউট্রন সংখ্যাটা সঠিকভাবে আমরা কিন্তু ঠিক করে নিলাম, তারপরে আমাদের অঙ্কের কিন্তু সলিউশনটা অনেকখানি সহজ হয়ে গেল। এবার প্রবলেম নাম্বার 14-এ আসছি আমরা, 14 নম্বর প্রবলেম। দ্য হাফ লাইফ অফ radioactive radon is 3.8 days. Half life T half 3.8 days. এইবার কি বলছে দেখো, দ্য টাইম অ্যাট দ্য এন্ড অফ হুইচ 1/20th অফ রেডন স্যাম্পল উইল রিমেইন আনডিকেড। 1/20 দেখো তোমরা জানো 1/2⁴ মানে কিন্তু 1/16, আর 1/2⁵ মানে 1/32। দেখো 1/20 থেকে 1/20 কিন্তু 1/32 থেকে বড়, কিন্তু ও নিজে আবার 1/16 থেকে ছোট। তার মানে দেখো 1/16 মানে 4টে অর্ধায়ু হতো, 1/32 মানে 5টা। তাহলে এই যে অর্ধায়ু হবে সেটা 4টে থেকে 5টার মধ্যে। তাহলে এইখানে যে সময়কাল হবে সেটা 4টে অর্ধায়ু থেকে 5টা অর্ধায়ুর মধ্যে। 4টে অর্ধায়ু কত, 3.8 × 4, 4×8 32, 3 15.2 দিনের থেকে বেশি হবে, অথচ 3.8 × 5 তার মানে 19 দিন, 3 × 5 = 15, 4 19 দিন, তার মানে 15.2 দিনের বেশি অথচ 19 দিনের কম, এই রকম সময়টা। দেখো এখানে একমাত্র 16.5 দিন এরকম অপশান, যেটা 15.2 দিনের বেশি কিন্তু 19 দিনের কম। সো দ্য রিকোয়ার্ড টাইম ইজ 16.5 days। একটু বাইপাস রাস্তা ধরে কিন্তু সহজে অঙ্কটা হয়ে গেল, অতটা আমাদের ভাবতেই হলো না অঙ্কটা যেভাবে আমাদের প্রথমে ভাবাতে শুরু করেছিল। সুতরাং এই ক্ষেত্রে অঙ্কটা কিন্তু বেশ লক্ষণীয় যে আমার 1/20th এটা কার মধ্যে পড়ছে, 4টে হাফ লাইফ অথবা 5টা। তাহলে 4টে হাফ লাইফের থেকে সময়টা বেশি হবে, 5টার থেকে কম হবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। সুতরাং আমরা খুব সহজ করে অঙ্কটার সমাধানে পৌঁছে যেতে পারলাম। নেক্সট প্রবলেম নাম্বার 15 বলছে কি, দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন অফ লিথিয়াম-7। দেখো এর আগে পর্যন্ত কিন্তু টোটাল বাইন্ডিং এনার্জি ভাবছিলাম, কিন্তু এখানে বাইন্ডিং এনার্জি
পার নিউক্লিয়ন বললো, সুতরাং বাইন্ডিং এনার্জির প্রবলেম দিলে বাইন্ডিং এনার্জি সংক্রান্ত খুব ইম্পর্টেন্ট পরীক্ষার কনটেক্সট এবছরে। তাহলে আগে তুমি দেখবে যে পার নিউক্লিয়ন বলেছে না টোটাল বাইন্ডিং এনার্জি বলেছে। পার নিউক্লিয়ন কিন্তু এখানে প্রবলেমে 3Li7 and 2He4 nuclei are 5.6 MeV and 7.06 MeV respectively. In the রিয়াকশানটা আমরা একটু আগে লিখে নিই, দিয়ে আলোচনায় সুবিধা হবে। 3Li7 প্লাস 1H1, দেখো প্রোটিয়াম, তার কিন্তু কোনো বাইন্ডিং এনার্জি নেই। 2He4 কটা আছে? দুটো, প্লাস কিউ। দেখো এইখানে টোটাল বাইন্ডিং এনার্জি কত ছিল, দেখো প্রথমে আমাদের লিথিয়ামের বলেছে 5.6 MeV পার নিউক্লিয়ন। কটা নিউক্লিয়াস? সে নিউক্লিয়নের সংখ্যা কত? 7, একটাই 5.6, তাহলে 7টাই কত? 6 7 42, 4 35 4 39.2 MeV। এতটা এনার্জি দিলে সব নিউক্লিয়নগুলো আলাদা হয়েছে। এইবার ওরা যখন গেট টুগেদার হয়েছে, দেখো এখানেও 4টে নিউক্লিয়ন, এখানেও 4টে। হিলিয়ামে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন 7.06 MeV, তাহলে এরা গেট টুগেদার হওয়ার সময় টোটাল এনার্জি রিলিজ করবে এর 4টে মোট 8টার জন্য একেবারে হিসেব কষে নিচ্ছি 56.48 MeV। দেখো যদি আগে এদেরকে ভেঙে নেওয়া নাও হতো তাহলে এতটাই এনার্জি বেরোতো, কিন্তু আগে তো আমি এতটা খরচ করে ফেলেছি। তাহলে এফেক্টিভ যে এনার্জি বেরোবে, দ্যাট ইজ দ্য কিউ ভ্যালু অফ দ্য রিয়াকশান, সেটা এদের ডিফারেন্স হবে এখান থেকে। তাহলে 39.2 বাদ দিলাম, 0.28, এখানে 9 7 16, তাহলে 17.28 MeV। তোমাকে বলেছে নিয়ারলি, সুতরাং 17.28 কাছাকাছি দেখো ভ্যালু, 19.6 টু -2.4, 8.4, 17.3, সো নিয়ারলি 17.3 MeV। সুতরাং ডি হলো কারেক্ট অপশান। সো 15 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান হলো গিয়ে ডি। নেক্সট এবারে আমরা 16 নম্বর কোশ্চেনে আসবো। 16 নম্বর কোশ্চেনে কী বলছে সেটা আমরা দেখে নিই একবার ভালো করে। দেখো এইখানে যেটা বলছে, একটা হেভি নিউক্লিয়াস আছে অ্যাট রেস্ট, বলছে ব্রেকস আপ ইন্টু 2 ফ্র্যাগমেন্টস। এটা রেস্টে ছিল, কিন্তু প্রথমে মোমেন্টাম ছিল 0, দুটো ফ্র্যাগমেন্টে ভেঙে গেল, যাদের ভেলোসিটি রেশিও বলেছে দ্য রেশিও অফ রেডিয়াই অফ দ্য ফ্র্যাগমেন্টস। ওদের রেডিয়াসের রেশিও চেয়েছে। দেখো যে দুটো খণ্ড ভেঙে গেল, ওই দুটো খণ্ডর কিন্তু মোমেন্টামটা ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে, শুধু মানটা, দিকগুলো কিন্তু বিপরীতমুখী, মানটা কিন্তু সমান। এবার ওদের বলে দিয়েছে ভেলোসিটি রেশিও কত বলেছে, হুইচ ফ্লাইজ অফ উইথ ভেলোসিটিজ 8:1। দেখো এখানে আমরা লিখতে পারি m1 v1 সমান m2 v2। তাহলে দেখো v1 যদি 8v হয়, তাহলে v2 হলো v, তাহলে m2 ইন্টু v, তাহলে m1/m2 এই রেশিওটা কিন্তু আমরা দেখছি যে কত দাঁড়ালো বলো তো, 1/8। কিন্তু নিউক্লিয়ার ডেন্সিটি ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। নিউক্লিয়ার ডেন্সিটি যদি কনস্ট্যান্ট হয়, নিউক্লিয়াসের ভলিউম কত, 4/3 পাই r1³ ইন্টু রো ডিভাইডেড বাই 4/3 পাই r2³ ইন্টু রো। দেখো 4/3 পাই রো কেটে গেল, দিস ইজ r1³ অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 1:8। তাহলে দেখো r1/r2 সমান হাফ, কিউব রুট করলে পরে r1³ সমান 1/8, সো r1/r2 ইজ হাফ, সো দ্য রেশিও ইজ হাফ। সুতরাং 16 এ হলো গিয়ে কারেক্ট অপশান। সো দ্য কারেক্ট অপশান ইজ 16A। কোশ্চেন 16 সলিউশন হলো এ। এইবারে আমরা 17 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। 17 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এখানে বলছে ফর এ সাবস্টেন্স দ্য অ্যাভারেজ লাইফ অফ আলফা এমিশন ইজ 16। অ্যাভারেজ লাইফ কিন্তু হাফ লাইফ নয়, টি অ্যাভারেজ। আলফা এমিশন ইজ 1620 ইয়ার্স, 1620 বছর, অ্যান্ড ফর বিটা এমিশন ইজ 405 ইয়ার। আফটার হাউ মাচ টাইম the 1/4 of the material remains after alpha and beta emission। দেখো যখন পরপর এমিশন হয়, যদি দুজনের অ্যাভারেজ লাইফ জানা থাকে, একটা T1 আর একটা যদি T2 হয়, তাহলে কার্যকর যে টাইম অফ অ্যাভারেজ লাইফ TA হয় T1 T2 বাই T1 প্লাস T2।
দেখো এখানে T1 কত 1620 বছর, T2 কত 405 বছর, ইন্টু 405, নিচে যোগ করে দিই ওদের, কত হলো 2025। দেখো 1600 আর 420 25, এটা দেখো 5-এ কেটে গেল, 5 বারে 5, 3 5 15, 22, দেখো 3 5 15, তাহলে 12, 5 দুগুণে 10, 4 5 20, 324 বছর হলো টিএ। এইবার দেখো অ্যাভারেজ লাইফ আর হাফ লাইফের সম্পর্ক, টি হাফ সমান 0.693 ইন্টু টি অ্যাভারেজ, ইন্টু টি অ্যাভারেজ। তাহলে এটা আমি হিসেবে সুবিধার জন্য 0.7 ইন্টু 324 করে নিচ্ছি। 4 7 28, 2 আর 2 14, 2 16, হাত থাকলো 1, 21 আর 1 22। তা দেখো কম বেশি 226.8 বছর হলো টি হাফ। এখানে কতটা পড়ে আছে দেখো, 1/4, 1/4 মানে হাফ টু দি পাওয়ার কত, 1/4 মানে হাফ টু দি পাওয়ার হোল স্কোয়ার। তার মানে কটা অর্ধায়ু, দুটো অর্ধায়ু, এক একটা 226.8 বছর প্রায়, কারণ 0.693-কে আমরা 0.7 ধরেছি, তার থেকে একটু কম আনসার হবে। তাহলে দুটো অর্ধায়ুর জন্য কী হবে, 226 ইন্টু 2 ধরে নিচ্ছি, তার মানে 452 বছর। এর কাছাকাছি উত্তরটা আসবে, কারণ আমরা একটু অ্যাপ্রক্সিমেশনে গেছি। দেখো কাছাকাছি উত্তর বলতে 449 বছর। সো দ্য কারেক্ট অপশান ফর দ্য কোশ্চেন নাম্বার 17A ছিল এটা, 17A-র কারেক্ট অপশান হলো গিয়ে সি, 17A নাম্বার কোশ্চেন এটা, কিন্তু 17 ক্যাপিটাল এ করলে সুবিধা হয়। তাহলে 17 ক্যাপিটালের কারেক্ট অপশান হলো সি। সুতরাং এখানে যখন দুটোর অ্যাভারেজ লাইফ দেওয়া আছে আলফা এবং বিটা এমিশনের, তাহলে কার্যকর অ্যাভারেজ লাইফ ফর আলফা অ্যান্ড বিটা এমিশন ইজ T1 T2 বাই T1 প্লাস T2, কিন্তু এটা অ্যাভারেজ লাইফ। আমরা কিন্তু ওই হাফ টু দি পাওয়ার এন দিয়ে যে সম্পর্ক জানি, ওটা কিন্তু গড় আয়ু নয়, ওটা কিন্তু অর্ধায়ু, হাফ লাইফ। তাই হাফ লাইফের সম্পর্কে চলে গেলাম এবং হিসেবের সুবিধের জন্য 0.693-কে 0.7 ধরে হিসেব করলাম, কিন্তু আমি জানি একটু বড় ধরেছি, একটু বড় এসছে, তার থেকে ছোট ভ্যালুটা হবে। 452 বছর ছিল, তাই আমরা বললাম 449 কাছাকাছি, এটাই হওয়া উচিত। আমাদের ক্যালকুলেশনটাকে অ্যাভয়েড করা গেল, উত্তরটাও পাওয়া গেল। আর দেখো বেশ মানে যে উত্তরগুলো আছে তাদের মধ্যে বেশ ডিফারেন্স আছে, গায়ে গায়ে কিছু নেই। সুতরাং ওই ছোট্ট অ্যাপ্রক্সিমেশন নিলে আমরা কার্যকর উত্তরে একদম কাছাকাছি পৌঁছে যাব, দুটোর মধ্যে কনফিউশন না আসারই চান্স আছে। সুতরাং সেই ক্ষেত্রে আমাকে কিন্তু এই অঙ্ক একটা বলে দিল যে অ্যাভারেজ ভ্যালু বলছে না টি হাফ বলছে, ওই যে হাফ টু দি পাওয়ার এন, এটা কিন্তু টি হাফের সম্পর্কিত অঙ্ক। সুতরাং আমাকে আগে টি অ্যাভারেজ থেকে টি হাফে কিন্তু যেতে হলো। তারপর দেখলাম 1/4 আছে, পড়ে আছে, তাহলে 1/4 মানে হাফের হোল স্কোয়ার, দুটো অর্ধায়ু, দুটো অর্ধায়ুর সময়কাল কত, তার কাছাকাছি আনসারটা আমরা নিলাম। এইবারে আমরা পরের কোশ্চেনে যেতে যাচ্ছি। 17A হলো, তার মানে নিশ্চয়ই এর পরেরটা হবে 17B। 17Bতে কী বলছে দেখ, ক্যাপিটাল বি করে নিই, তাহলে আমাদের ঝামেলা হবে না। 17B, এ পার্টিকেল অফ মাস এম অ্যাট রেস্ট, পার্টিকেলটা কিন্তু রেস্টে আছে, ডিকেজ ইন্টু টু মাসেস M1 অ্যান্ড M2 উইথ নন জিরো ভেলোসিটিস, কোনোটা স্থির হয়ে যায়নি। তার মানে দুটো ফ্র্যাগমেন্টের যে তোমার কি বলে মোমেন্টাম ইকুয়াল অ্যান্ড অপোজিট, দ্য রেশিও অফ de-Broglie ওয়েভলেন্থ। দেখো de-Broglie ওয়েভলেন্থ লামডা ইকুয়ালস টু দেখো H/mv। এবার দুটো ফ্র্যাগমেন্টের কিন্তু মোমেন্টামের ভ্যালুগুলো সমান, তাহলে তাদের মোমেন্টাম সমান। মোমেন্টাম যদি সমান হয়, এইচ ইজ এ কনস্ট্যান্ট, এমভি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে লামডাও কনস্ট্যান্ট, তাহলে দুজনের লামডা 1 বাই লামডা 2 দুটোই তো সমান সমান, তাহলে 1/1, দ্যাট ইজ 1:1। তাহলে আমাদের বি হলো কারেক্ট অপশান। তাহলে 17B এর কারেক্ট অপশান হলো, কোশ্চেন নাম্বার 17B এর কারেক্ট অপশান হলো বি, স্মল বি। কারণ এখানে দুটো খণ্ডে ভাঙলো স্থির নিউক্লিয়াস, তাহলে সেই যে দুটো ফ্র্যাগমেন্ট তৈরি হলো, সেই দুটো ফ্র্যাগমেন্টের মোমেন্টাম ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে। সুতরাং আমি যখন de-Broglie ওয়েভলেন্থ কষবো H/mv, এইচ ইজ এ কনস্ট্যান্ট, এমভিও যদি কনস্ট্যান্ট হয়, তাহলে দেখো ল্যামডাও কনস্ট্যান্ট, তাহলে ল্যামডার মান যদি কনস্ট্যান্ট হয়, তাহলে রেশিও হবে 1:1। নেক্সট কোশ্চেন নাম্বার 18-এ যাচ্ছি। বলছে দ্য রেডিয়াস অফ অ্যালুমিনিয়াম 27 nucleus is estimated to be 3.6 Fermi. Then the nucleus argon
125 নিউক্লিয়াস বিম নিয়ারলি, কাছাকাছি কত হবে? তুমি নিউক্লিয়ার রেডিয়াসের ফর্মুলা জানো, R=8 × 10⁻⁻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 ⁻
এটা A1/A2⁻1/3। দেখো R1 যদি আমি অ্যালুমিনিয়ামের ধরি, R2 যদি আমি আর্গনের ধরি, আর্গন, তাহলে A1 দেখো আমার ছিল 27, আর A2 তাহলে আমার 125 মাস নাম্বারগুলো। দিস ইজ 27/125⁻1/3। 27-এর কিউব রুট করলে পরে 3 হয়, 125-এর কিউব রুট হলো 5। আমার চেয়েছে কি আর্গনের, তাহলে আর্গন সমান 5/3 ইন্টু অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের মানটা কত? অ্যালুমিনিয়াম হলো 3.6 ফার্মি, তাহলে এটা হলো 5/3 ইন্টু 3.6 ফার্মি, তাহলে কত হলো 1.2, তার মানে 6 ফার্মি, 6 ফেমটোমিটার ফার্মি। মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হলো কত? 6 ফার্মি। তাহলে 18-এর কারেক্ট অপশান হলো গিয়ে তোমার সি। এইবার আমরা কোশ্চেন নাম্বার 19-এ যাব। কোশ্চেন নাম্বার 18 সলভ হয়ে গেল, এবার কোশ্চেন নাম্বার 19-এ যাব। সেখানে কি বলছে সেটা দেখা যাক। এইখানে দেখো বলছে, এখানে ফটো ইলেকট্রিক এফেক্টের কোশ্চেন দিয়েছে। ফটো ইলেকট্রিক এফেক্টে কী বলছে? Light of wavelength 3500 angstrom is incident on metal A and B. A of work function 4.2 eV, B of work function 1.19 eV. The photo electron will be emitted by কার দ্বারা, কার ক্ষেত্রে দেখো ওয়ার্ক ফাংশনের থেকে বেশি এনার্জি পড়ছে। এর ওয়ার্ক ফাংশন 4.2 eV, বি এর 1.19 eV। দেখো এইখানে একটা ছোট্ট ফর্মুলা আছে, কতটা এনার্জি পড়েছে সেটা হলো 12.42 বাই লামডা। লামডা কী হবে? যত হাজার অ্যাংস্ট্রম, লামডা হলো 3500 অ্যাংস্ট্রম। তাহলে এইখানে এই লামডার যে মানটা সেটা বসাবো, যত হাজার তত মানে 3.5 এত ইলেকট্রন ভোল্ট হবে। তাহলে এখানে 12.42 বাই 3.5 ইলেকট্রন ভোল্ট। এটা তুলে দাও, একটা শূন্য এলো। দেখো কত হচ্ছে, 3 বারে 1050 আর 1242, তার মানে 192, 1920, 6 বারে 2100, 3.5 সামথিং ইভি, 3.5 ইভি মতন। দেখো ওয়ার্ক ফাংশন এর কিন্তু তার থেকেও বড়, তাহলে এতে কিন্তু এমিশন হবে না, বি এর থেকে কিন্তু বেশি এনার্জি পড়েছে, তাহলে বি এর এমিশন হবে। সো দ্য কারেক্ট আনসার ইজ বি। So the answer to the question number 19 is B. 19B is the correct option here. Next question আমরা যাচ্ছি। কি বলছে? A proton is accelerated through a potential difference of 100 volt and has a de-Broglie wavelength lambda 0. একটা প্রোটনকে অ্যাক্সিলারেট করেছি, তাকে 100 ভোল্ট পোটেন্সিয়ালে, তার ওয়েভলেন্থ de-Broglie wavelength lambda 0। তোমরা জানো lambda 0 সমান কত? H/P। পি দিয়ে তো হবে না, ভোল্টেজ দিয়ে। পি মানে মোমেন্টাম সমান √/2mE। আর যখন আমি ভোল্টেজ দিয়ে লিখব, তোমরা জানো H/√2m। একটা চার্জ পার্টিকেল, তার ভর যদি MP এখানে প্রোটনের, ইন্টু তার এনার্জি মানে তার চার্জ যদি ই হয়, ভি পোটেন্সিয়ালে অ্যাক্সিলারেট করলে ইভি, তাহলে এখানে ই ইন্টু ভি কত? 100 ভোল্ট। তাহলে 100 বসিয়ে দিলাম। এইবার তোমার কাছে কি চেয়েছে বলো? দ্য de-Broglie wavelength অফ অ্যান আলফা পার্টিকেল অ্যাক্সিলারেটেড থ্রু 800 ভোল্ট। তাহলে আলফার ক্ষেত্রে কী হবে? লামডা আলফা H/√2m। দেখো আলফার মাস হলো 4টে প্রোটনের মাস, তার মানে 4 ইন্টু MP। চার্জ হলো দ্বিগুণ, তাহলে এইখানে এই যে ই বের করতে গেলে ইভি করছি, তাহলে ই এর জায়গায় 2e বসলো। আর ভি কত বলেছে? আগে 100 ভোল্ট ছিল, এখন 800 ভোল্ট। তো দেখো আগের এক্সপ্রেশনের মানগুলো আমি রেখে দিই, আর কত থাকছে দেখো, 2 থেকে গেল, MP 2 থেকে গেল, MP থেকে বসালাম, ই থাকলো, আর একটা 100 থাকলো। তাহলে এখান থেকে কত এলো? 4, এখান থেকে 2, এখান থেকে 8, 4 দুগুণ 8, 8 8টে 64, তার রুট মানে 8 বেরোবে। বাদ বাকিটা লামডা 0 বসলে রুটের মধ্যে থেকে একটা 8 বেরোলো, তাহলে লামডা 0/8 ইজ দ্য কারেক্ট অপশান।
সুতরাং কারেক্ট আনসার এখানেতে আমার দাঁড়ালো ডি। তাহলে 20 নম্বর প্রশ্নের উত্তর হলো 20D। দিস ইজ দ্য কারেক্ট অপশান হেয়ার টু দ্য কোশ্চেন নাম্বার 20। সুতরাং আমরা এখানে যেটা করলাম, লামডা সমান h/p, পি ছিল মোমেন্টাম আর ভরবেগের সঙ্গে গতিশক্তির সম্পর্ক জানো তুমি, ই সমান p²/2m। তাহলে পি এর জায়গায় বসালাম, সেখান থেকে √2m। আর তুমি তো জানো কিউ সমান কি, তোমরা জানো ডব্লিউ সমান v/q, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু ই। তাহলে এইখানে ই কাইনেটিক এনার্জি গেইনড ইকুয়ালস টু ই ইন্টু ভি বসিয়ে দিলাম, মানে কিউ ইন্টু ভি ইনফ্যাক্ট। পরের ক্ষেত্রে প্রোটনের জায়গায় নিল আলফার ভর কিন্তু 4 গুণ হয়ে যায় প্রোটনের তুলনায়, নিয়ারলি 4 গুণ, চার্জও দ্বিগুণ, এবং এখানে 800 ভোল্ট ছিল। তাই আমরা দেখে নিলাম আগের সঙ্গে আর কোন কোন সংখ্যাগুলো আলাদা। সেখানে দেখলাম একটা 64 আসছে, সেটা রুটে আছে, একটা 8 বেরোলো। সো দ্য ওয়েভলেন্থ ইজ λ0/8। সুতরাং 20 আমাদের কারেক্ট অপশান হলো ডি। এবারে আমরা 21 নম্বর প্রশ্নে যেতে যাচ্ছি। 21 নম্বর প্রশ্নে কি বলছে দেখা যায়। এই প্রশ্ন নম্বর 21, কোশ্চেন নাম্বার 21, তাতে কি পাচ্ছি দেখা যাক। বলছে কি, অ্যান ইলেকট্রন of mass m and a photon of same energy e, ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি আর ফোটনের এনার্জি নিশ্চয়ই এক, এটাই আমাদের বলতে চাইছে। তাহলে ইলেকট্রনের এনার্জি আর ফোটন এনার্জি বলছে দ্য রেশিও অফ de-Broglie wavelengths associated with them। ইলেকট্রনের এনার্জি ই, তাহলে de-Broglie wavelength λ e ইকুয়ালস টু h/√2me। একটু আগে দেখলাম h/p সমান √2me। সুতরাং ইলেকট্রনেরটা আমাদের লেখা হয়ে গেল। ইলেকট্রনের মাস এম বলেছিল। এবার বলেছে de-Broglie ওয়েভলেন্থ ফোটনের de-Broglie ওয়েভলেন্থ তুমি দেখো ই সমান hc/λp, কারণ ই সমান তো তুমি জানো h নিউ, আর সি ইকুয়ালস টু নিউ লামডা। তাহলে নিউ এর জায়গায় আমি বসাতে পারি c/λ। সো c/λ মানে λp। তাহলে এখন তোমাকে বলছে যে λp আর λe, তাই না? লামডা দ্য রেশিও অফ de-Broglie ওয়েভলেন্থস, আগে ইলেকট্রনের বলেছে, তাহলে λe, আর এখান থেকে λpটা তাহলে বের করে নিই। λp ইকুয়ালস টু কত, hc/e। তাহলে আমাদের λe/λp সমান কত, h/√2me ইন্টু λp নিচে আছে, ই ওপরে উঠে যাক, hc। তাহলে দেখো এখান থেকে আমাদের এইচটা কেটে গেল, তাহলে থাকলো কত, 1/c থাকলো। দেখো এই ই আর রুটি কেটে ওপরে রুটি থাকলো, তাহলে e/2m তার রুট, তার মানে e/2m টু দি পাওয়ার হাফ। তাহলে 1/c ইন্টু e/2m টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে থাকলো e/2m টু দি পাওয়ার হাফ। সুতরাং ডি অপশান 1/c ইন্টু e/2m টু দি পাওয়ার হাফ, এটা কারেক্ট। তাহলে 21-এর কারেক্ট আনসার হলো 21-এর ডি। এইবার আমরা 22 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 22 নম্বর কোশ্চেনে কি বলছে সেটা দেখা যাক। 22 নম্বর কোশ্চেনে বলছে কি, এ সার্টেন মেটালিক সারফেস ইজ ইলুমিনেটেড উইথ লাইট অফ ওয়েভলেন্থ λ, দ্য স্টপিং পোটেন্সিয়াল ইজ 3v0। দেখো ফটো ইলেকট্রিসিটিতে মেনলি একটি সমীকরণ নিয়ে আমাদের ভাবতে হয়। এবার সেই জায়গাতে আমাদের যেতে হচ্ছে যে লামডায় ওয়েভলেন্থের রেডিয়েশন পড়েছে, তাহলে তার করসপন্ডিং ফোটনের এনার্জি hc/λ। এটা কিভাবে ব্যয় হচ্ছে, দুটোভাবে, একটা হচ্ছে ওয়ার্ক ফাংশন φ0 হিসেবে, আর বাদ বাকি স্টপিং পোটেন্সিয়াল মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিকে মাপছে, তার মানে 3v0 ইন্টু ই, কারণ তুমি জানো ডব্লিউ সমান v/q, 3v0 হলো ভি এর মান, আর কিউ সমান ই ইলেকট্রনিক চার্জ। সুতরাং যে এনার্জি পড়লো দুটোভাবে ব্যয় হলো, একটা ওয়ার্ক ফাংশন আর একটা কাইনেটিক এনার্জি। আর কাইনেটিক এনার্জিকে মাপি আমরা কী দিয়ে, স্টপিং পোটেন্সিয়াল দিয়ে। স্টপিং পোটেন্সিয়াল 3v0 হলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রন ইজ 3v0 ইন্টু ই। ওয়ার্ক ফাংশন যখন নিচ্ছি তখন ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সংক্রান্ত ইকুয়েশনটা আমরা লিখেছি।
এবার বলছে সেকেন্ড শর্ত, ইফ দ্য সারফেস ইজ ইলুমিনেটেড উইথ লাইট অফ ওয়েভলেন্থ 2 lambda, দ্য স্টপিং পোটেন্সিয়াল ইজ V0। 2 lambda যদি হয় তাহলে hc/2 lambda সমান সমান কত, φ0 প্লাস স্টপিং পোটেন্সিয়াল V0 মানে V0 ইন্টু ই। বলছে দ্য থ্রেশহোল্ড ওয়েভলেন্থ মানে φ0 করসপন্ডিং ওয়েভলেন্থ। দেখো এইরকম অঙ্ক মানে V0 এইটাকে আমাকে তাড়িয়ে দিতে হবে। এইখানে কিন্তু ফার্স্ট ইকুয়েশনে V0 এর কোএফিসিয়েন্ট 3 আছে, তাই সেকেন্ড ইকুয়েশনকে থ্রু আউট 3 দিয়ে আমি গুণ করে দিলাম, দিয়ে সেকেন্ড ইকুয়েশন থেকে ফার্স্ট ইকুয়েশনটাকে বাদ দিয়ে দিলাম। দেখো 3φ0 মাইনাস φ0 মানে 2φ0, 3V0 ই থেকে 3V0 ই বাদ গিয়ে 0 হয়ে গেছে। এখানে দেখো 3/2 আর এখানে একটাই hc/λ আছে, তাহলে hc/λ, তার আগে দেখো 3/2 মানে কত, 1.5, আর এটা 1, তাহলে দেখো 2 lambda যদি এখানে লসাগু করতাম তাহলে 3 - 2 মানে 1টা, তাহলে 1/2 lambda, তাহলে 2φ0 সমান hc/2 lambda, তাহলে φ0 সমান কত, hc/4 lambda। তাহলে দেখো করসপন্ডিং যে ওয়েভলেন্থ আমার দরকার, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, সরাসরি এই যে এনার্জি φ0 সমান hc/λ হয়, এখানে লামডার জায়গায় 4 lambda আছে, সো দ্য থ্রেশহোল্ড ওয়েভলেন্থ ইজ 4 lambda। সুতরাং এখানে তো আমাদের আনসার হলো গিয়ে বি। সুতরাং কোশ্চেন নাম্বার আমাদের যে 22 ছিল তার কারেক্ট অপশান হলো গিয়ে বি। এই ধরনের অঙ্কে আমি আবারও বলছি, আগে আইনস্টাইনের ফটোইলেকট্রিক এমিশন সংক্রান্ত সমীকরণটা আমরা লিখে নিলাম যে hc/λ সমান ওয়ার্ক ফাংশন প্লাস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রন। দুটো ইকুয়েশন লিখে আমার যদি ওয়ার্ক ফাংশনকে দরকার হয় তাহলে এই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি টার্মটাকে বাদ দেবো, তাই দ্বিতীয় ইকুয়েশনটাকে থ্রু আউট 3 দিয়ে গুণ করে দিলাম। বিয়োগ করলে 3V0 কেটে গেল, তাহলে φ0 বেরিয়ে গেল। এবার φ0 জন্য করসপন্ডিং লামডা হলো 4 lambda। সুতরাং এইখানেতে আমাদের থ্রেশহোল্ড ওয়েভলেন্থ হলো 4 lambda, সুতরাং কারেক্ট অপশান হলো বি। এইবারে আমরা নেক্সট প্রবলেমে আসার চেষ্টা করছি। প্রবলেম নাম্বার এইবারে আমাদের হচ্ছে 23 কি বলে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার রিপ্রেজেন্ট দ্য ভ্যারিয়েশন অফ পার্টিকল মোমেন্টাম অ্যাসোসিয়েটেড উইথ de-Broglie ওয়েভলেন্থ। দেখো লামডা de-Broglie ওয়েভলেন্থ হলে লামডা সমান h/p, তাহলে লামডা ইন্টু পি সমান h সমান কনস্ট্যান্ট। তোমরা জানো xy সমান কনস্ট্যান্ট হলে এক্স ভার্সেস ওয়াই ভার্সেস এক্স লেখচিত্র কী হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। দেখো প্রথমটা স্ট্রেট লাইন, এটা হবে না, সি এরটা স্ট্রেট লাইন হবে না, এটা দেখতে পাচ্ছ প্যারাবোলা, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। সুতরাং বি হলো কারেক্ট, সুতরাং 23-এর কারেক্ট আনসার বি। সুতরাং এখানে মোমেন্টাম এবং তোমার de-Broglie ওয়েভলেন্থের সম্পর্ক চেয়েছে। দেখো লামডা ইন্টু পি কনস্ট্যান্ট, xy সমান কনস্ট্যান্ট, সুতরাং একটা বাড়লে আর একটা কমে যায়। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা নেচারের কার্ভ, যেটা আমার বি কোশ্চেনটার অপশানটায় আমার অ্যাকচুয়ালি সেই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা টাইপ কার্ভকে বোঝাচ্ছে। সুতরাং কারেক্ট অপশান হচ্ছে বি এখানে গ্রাফের। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি, কোশ্চেন নাম্বার 24 কি বলে, when the energy of incident radiation is increased by 20%, the kinetic energy of photoelectron emitted from a metal surface increased from 0.5 electron volt to 0.3 electron volt. দেখো 20% এনার্জি মানে এই যতটুকুটা এনার্জি বাড়লো ম্যাক্সিমাম, তাই না? কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন বেড়েছে 0.3 ইলেকট্রন ভোল্ট, তাহলে 20% অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন ইজ 0.3 ইলেকট্রন ভোল্ট, তাহলে 20% বোঝাচ্ছে 0.3 ইলেকট্রন ভোল্টকে। তার মানে কাইনেটিক এনার্জি তো বেড়ে গেছে, যতটা এক্সট্রা এনার্জি দিয়েছি তার জন্য পড়েছে, তো তার মানে 100% এনার্জি, তাহলে সেটা কত বোঝায়? দেখো 20% থেকে 100% মানে 5 গুণ, তাহলে এটা 1.5 ইলেকট্রন ভোল্ট। এবার দেখো প্রথম ক্ষেত্রে বলেছে যে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ইজ 0.5। দেখো তুমি যে এনার্জি দিলে তার দুভাবে ব্যয় হয়, একটা φ0 প্লাস আর এটা কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি তুমি টোটাল এনার্জি দিয়েছো 1.5 EV, তোমার কাছে চেয়েছে ওয়ার্ক ফাংশন φ0, কাইনেটিক এনার্জি বলে দিয়েছে প্রথমে ছিল 0.5 EV, তাহলে এখান থেকে খুব অবভিয়াস যে φ0 সমান 1.5 EV মাইনাস 0.5 EV, সো φ0 ইকুয়ালস টু 1 EV, সো দ্য কারেক্ট অপশান ইজ বি। তো 24 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান হলো বি, 24 বি ইজ আওয়ার কারেক্ট আনসার। এইবারে আমরা 25 নম্বর কোশ্চেনে যাচ্ছি।
25 নম্বর কোশ্চেনে কি বলছে সেটা দেখা যাক। বলছে প্যারালাল বিম অফ মোনোক্রোম্যাটিক লাইট অফ ওয়েভলেন্থ 500 ন্যানোমিটার, লাইটের ওয়েভলেন্থ বলে দিয়েছে 500 ন্যানোমিটার, 500 ইন্টু 10⁻⁹ মিটার, is incident normally on a perfectly reflecting surface. The power through any cross section of the beam is 5 watt. পাওয়ার কিন্তু বলে দিয়েছে 5 ওয়াট। এবার বলছে দ্য নাম্বার অফ ফোটনস অ্যাবজর্ব পার সেকেন্ড বাই দ্য সারফেস। বলছে এই সারফেসে প্রতি সেকেন্ডে কটা করে ফোটন অ্যাবজর্ব হয়েছে, কটা করে ফোটন অ্যাবজর্ব হয়েছে সেই সংখ্যাটা তোমার কাছে জানতে চেয়েছে। দেখো তাহলে আমার পাওয়ার মানে কি, পাওয়ার মানে ক্ষমতা, ক্ষমতা মানে কতটা এনার্জি পার সেকেন্ডে। আর তোমাকে বলছে কি বলছে যে নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব পার সেকেন্ড, তাহলে এনটা ফোটন যদি অ্যাবজর্বড হয় এক একটার এনার্জি এইচসি বাই ল্যামডা, এটাই তো প্রতি সেকেন্ডে যতটা এনার্জি পড়ছে এই 5 জুল পার সেকেন্ড বা 5কে বোঝাবে। সুতরাং সবগুলো আমাকে এসআইয়ে নিয়ে যেতে হবে। এন থাকলো এইচ 6.6 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, এইচ প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। সি ইন এসআই হলো 3 ইন্টু 10⁸ বাই লামডা, তুমি দেখেছো লামডা বলেছে 500 ন্যানোমিটার, তার মানে কত 500 ইন্টু 10⁻⁹ মিটার সমান 5। সো এন ইকুয়ালস টু 5 5 25 ইন্টু 10⁻⁷ বাই 6.6 ইন্টু 3 মানে 19.8 ইন্টু 10⁻⁻26, 34 আর 8 -34 প্লাস 8 তাহলে -26। এই 26কে যদি উপরে নিয়ে যায় তাহলে দেখো আসছে কীরকম 10⁻⁹। দেখো এখানে 19 একে 19 তাই না 5, তার মানে এখানে শূন্যটাকে আমরা যদি তুলে দিই 250, 198, তাহলে 502, তাই তো, সরি ভুল হলো, 198, 250, 52, 520, 3 দুবারে ধরো প্রায় 400, 120, 1200, তার মানে 1.26 ইন্টু 10⁻⁹ প্রায়। তাহলে এতগুলো করে কী হয়েছে ফোটন স্ট্রাইক করছে। এবার বলছে যে সারফেসটা কীরকম ছিল, পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস, পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস, পারফেক্ট রিফ্লেক্টিং সারফেস, তার মানে ফোটন যে এনার্জি নিয়ে গিয়ে পড়লো সেই এনার্জি নিয়েই সে ব্যাক করবে। সুতরাং ওখানে ব্যাক মোমেন্টামের কারণে সারফেসে কি হবে তোমার কাছে চেয়েছে যে দি ফোর্স এক্সার্টেড বাই লাইট অন দ্য বিম, তাহলে কতটা ফোর্স কাজ করবে। দেখো ফোর্সের কথা যদি আমাকে বলতে হয় তাহলে দেখো এক একটা ফোটনের জন্য হলো এইচ নিউ বাই সি মোমেন্টাম, তাহলে দুটোর জন্য প্রত্যেকটা ফোটন রিফ্লেক্ট করছে 2 দিয়ে গুণ হলো, এবং কতগুলো আছে ইন্টু এন। দেখো নিউ ইকুয়ালস টু সি, নিউ ইন্টু লামডা সমান সি, তাহলে নিউ বাই সি সমান 1/λ। সো দি ফোর্স এক্সার্টেড শুড বি লাইক দ্যাট, প্রতি সেকেন্ডেই অতগুলো ফোটন ছিল, তাহলে নিউ বাই সি সমান 1/λ, নিউ বাই সি সমান 1/λ, তাহলে 2NH নিউ বাই সি মানে 1/λ, 2NH বাই লামডা, এইটাই হচ্ছে আমাদের সংখ্যাটা 2। এনের সংখ্যা কত 1.26 ইন্টু 10⁻⁹, এটা বেরোলো। এইচ 6.6 ইন্টু 10⁻⁻34, আর বাই লামডা ছিল কত 500 ন্যানোমিটার, তাহলে 500 ইন্টু 10⁻⁹, তাহলে দেখো কত দাঁড়াচ্ছে, এটা -7, 26, তাহলে 10⁻⁸ থাকলো। এইখানে দেখো 2.52 ইন্টু 6.6 বাই 5, সবটা হয়ে গিয়েছে। দেখো এইখানে কতটা হয়েছিল 19 7 26, হ্যাঁ ঠিক আছে, ইন্টু এটা দেখো এইখানে কত 5 5 13 65, 1.32, তার মানে এখানে রাফলি 2.5 ইন্টু 1.35 করে নিলাম ইন্টু 10⁻⁸, 5 25 125, 12 75 12 87 8, 25 আর 8 33, 1 2 3 3.375 ইন্টু 10⁻⁸ নিউটন, এতখানি ফোর্স
ওই তলের ওপরে কাজ করবে। এটা হলো প্রবলেম নাম্বার তোমার 25 গেল। এবার 26, প্রবলেম নাম্বার 26-এ আমরা আসছি। লাস্ট প্রবলেমটা একটু বড় ছিল। বলছে ম্যাক্সিমাম ভেলোসিটি অফ photoelectron emitted by metal is 1.8 into 10 to the 6 meter per second. Take that specific charge of electron is 1.8 into 10 to the power 11 coulomb per kg. Then the stopping potential in volt, stopping potential এর মান চাই। দেখো stopping potential অ্যাকচুয়ালি কাকে থামায়? ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, তার মান কত? 12 mv স্কোয়ার। একে থামিয়েছে ইলেকট্রনিক চার্জ ই হলে দিস ইজ ইকুয়ালস টু ইভি। তাহলে এখন তোমার কাছে স্টপিং পোটেন্সিয়াল ক্যাপিটাল ভি চেয়েছে। দেখো 12 অফ এম ভি স্কোয়ার বাই ই, তার মানে কত? ভি স্কোয়ার বাই 2 ইন্টু ই বাই এম। দেখো ভি এর মান বলে দিয়েছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তাহলে এটা 1.8 ইন্টু 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 6 তার হোল স্কোয়ার বসিয়ে দিলাম বাই 2 ইন্টু ই বাই এম। ই বাই এম এর মান বলেছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11। দেখো তুমি 1.8 একটা কিন্তু কেটে গেল, এখানে হচ্ছে 0.9 ইন্টু 10 টু দি পাওয়ার 12 বাই 10 টু দি পাওয়ার 11, মানে এখানে আর একটা 10 মানে 9, সো 9 ইলেকট্রন ভোল্ট। সো দ্য কারেক্ট অপশান ইজ সি। তো 26 নাম্বার কোশ্চেনের কারেক্ট অপশান হলো সি। 26 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার কোশ্চেন নাম্বার 27-এ কী বলছে দেখো, দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ফর এ সার্টেন ফটোসেন্সিটিভ মেটাল ইজ নিউ জিরো when it is illuminated by light of frequency 2 nu 0। তার মানে আলোর ফ্রিকোয়েন্সি 2 nu 0 মানে যে পরিমাণ এনার্জি পড়েছিল 2h nu 0 সমান তোমাকে বলেছে ফটোসেন্সিটিভ মেটালের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নিউ 0, তাহলে তার ওয়ার্ক ফাংশন h নিউ 0 প্লাস ই। ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ ভি 0, সো ই করসপন্ডিং টু 12 mv স্কোয়ার বলতে পারি, ভি 0 স্কোয়ার। এবার বলছে what will be the maximum velocity of photoelectrons when the same metal is illuminated by light of frequency 5 nu 0। তার মানে দেখো পরের ক্ষেত্রে 5h nu 0 সমান এই ওয়ার্ক ফাংশন তো একই h nu 0 প্লাস E2। দেখো তাহলে ই বা ই ওয়ান ছিল কত? 2h nu 0 মাইনাস h nu 0 মানে h nu 0। তাহলে এখন E2 কত? E2 দেখো 4h nu 0, কারণ 5h nu 0 মাইনাস h nu 0। দেখো গতিশক্তির অনুপাত 1:4, E1 বাই E2 সমান 1/4। ই সমান তো 12 mv স্কোয়ার, তাহলে 12 m ইন্টু V1 স্কোয়ার বাই 12 m ইন্টু V2 স্কোয়ার, এটা 1/4। দেখো 12 m কেটে গেলে V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার সমান 1/4, তাহলে V1 বাই V2 সমান 1/2, স্কোয়ার রুট করলে পরে V1 বাই V2, এখান থেকে দেখো V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার সমান 1/4, তো স্কোয়ার রুট করো V1 বাই V2 সমান 1/2। তাহলে এইবার দেখো V1 ছিল V0, সো V2 ইকুয়ালস টু 2V0, সো দ্য কারেক্ট আনসার ইজ বি। কোশ্চেন নাম্বার 27-এর কারেক্ট আনসার হলো বি। খুব সহজভাবে আমাদের বেরিয়ে এলো। টোটাল এনার্জি 2h nu 0, h nu 0 ছিল ওয়ার্ক ফাংশন, প্রথমে কাইনেটিক এনার্জি হলো তাহলে h nu 0। সিমিলারলি দ্বিতীয় ক্ষেত্রে 5h nu 0 এনার্জি পড়লে কাইনেটিক এনার্জি হলো 4h nu 0। দেখো এইখানে বুঝে বোঝাই যাচ্ছে কাইনেটিক এনার্জি 4 গুণ, তার মানে মাস তো সেম, তাহলে ভেলোসিটি দ্বিগুণ হয়ে গেছে। সো V2 ইকুয়ালস টু 2V0। মুখে মুখে পরের পার্টটা তুমি করে বেরিয়ে যেতে পারো, খুব সময়টা বাঁচিয়ে ফেলতে পারবে। তাহলে নেক্সট প্রবলেম আসছে, প্রবলেম নাম্বার 28। প্রবলেম নাম্বার 28 কী বলে? লাইট অফ ইন্টেন্সিটি 10 to the power 4 watt per meter square is falling on a perfectly reflecting surface. Pressure on the surface is, বলছে প্রেসার অন দ্য সারফেস, পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস, তার মানে ব্যাক মোমেন্টামটা পাবো, সারফেসের উপরে আলো গিয়ে পড়লো এবং ফিরে এলো। তার ফলে এইখানে যে প্রেসার যেটা হবে ফোর্স পার ইউনিট এরিয়া, ইন্টেন্সিটি 2I বাই সি এর সঙ্গে সমান। আয়ের মান বলে দিয়েছে, কত বলেছে? 10 to the power 4, তাহলে 2 ইন্টু 10 to the power 4, সি কত? 3 ইন্টু 10 to the power 8, তাহলে দাঁড়ালো কত? 2/3 ইন্টু 10 to the power -4,
নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। তার মানে কত 0.667 ইন্টু 10⁻⁻4 সমান কত 6.67 ইন্টু 10⁻⁻5 নিউটন পার মিটার স্কোয়ার। এইভাবে আমরা খুব সহজভাবে 2I/c ইন্টেন্সিটি মানে এনার্জি পার ইউনিট এরিয়া পার সেকেন্ড, এখানে প্রেসারে যে ওই রিফ্লেকশনের ব্যাপারটা নিয়েছি বলে দুই টার্মটা আসছে। সো প্রেসার এক্সার্টেড ইকুয়ালস টু 2I/c, আই ছিল যেখানে ইন্টেন্সিটি অফ রেডিয়েশন। এটা হয়ে গেল। তাহলে এইখানে তো আমাদের দাঁড়ালো কত 6.67 × 5, তার মানে অপশান এ। তাহলে কোশ্চেন নাম্বার 28 কারেক্ট অপশান হলো গিয়ে এ। এইবার কোশ্চেন নাম্বার 29 যেতে যাচ্ছি। বলছে কি, ইন ডেভিসন জার্মান এক্সপেরিমেন্ট ইলেকট্রন বিম অফ ওয়েভলেন্থ 1.5 অ্যাংস্ট্রম ইজ ইনসিডেন্ট অন এ ক্রিস্টাল অফ ল্যাটিস স্পেস 3 অ্যাংস্ট্রম। ফাইন্ড দ্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ফার্স্ট ম্যাক্সিমা। দেখো এখানে ব্র্যাগস রিফ্লেকশন টেক্স প্লেস, তুমি জানো 2D সাইন থিটা n = n lambda for the first order n equals to 1. So 2D sin theta 1 = lambda. এবার ডি হলো ল্যাটিস স্পেসিং বলে দিয়েছে 3 অ্যাংস্ট্রম, তাহলে 2 × 3 × sin theta 1 সমান বলে দিয়েছে ওয়েভলেন্থ 1.5 অ্যাংস্ট্রম = 1.5. সো sin theta 1 equals to 1.5 whole divided by 6, that is 1/4. So theta 1 required angle equals to sin inverse 1/4. That should be our answer here. 2D sin theta = n lambda. এবারে নেক্সট কোশ্চেনে আমরা যেতে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30 কি বলে দেখা যাক। বলছি দ্য de-Broglie wavelength for neutron at 27 degrees centigrade is lambda. What will be the wavelength at 927 degrees centigrade? দেখো de-Broglie wavelength lambda equals to তুমি জানো h/√2me। এবার যদি টেম্পারেচারের কথা বলে সেক্ষেত্রে এই নিউট্রনে যদি আমি 3টে ডিগ্রিজ অফ ফ্রিডম ধরি তাহলে E = 3/2 kT। তাহলে এটা কত দাঁড়ালো h/√2m ইন্টু 3/2 kT। দেখো 2 কেটে গেল, তাহলে h/√3m kT। প্রথম ক্ষেত্রে বলেছে লামডা অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে দেখো লামডা ইজ প্রপোর্শনাল টু এক কথায় √t। তাহলে λ1 / λ2 = √T2/T1। T2 কত বলেছে 927 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে এটা কত কেলভিন 273 যোগ করলে 1200 কেলভিন। আগের ক্ষেত্রে 27 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল মানে 300 কেলভিন। তাহলে দেখো T2 ছিল 1200, T1 হলো 300, 1200/300 তার রুট, তার মানে √4 মানে 2। সো λ1 / λ2 প্রথম ক্ষেত্রে ছিল লামডা, তো λ1 = লামডা, তাহলে λ/λ2 = 2। সো λ2 = λ/2। দেখতেই পাচ্ছ টেম্পারেচার বাড়লে ওয়েভলেন্থ কমবে, সো λ/2 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 30-এর কোশ্চেনে আমাদের কারেক্ট আনসার হলো এ, λ/2 যেটা। তাহলে এ চলে এসছে আমাদের। এইবার আমরা 31 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 31 নম্বর কোশ্চেন নাম্বার 31 কি বলে সেটা দেখা যাক। An electron and a proton are accelerated through same potential difference. The ratio of their de-Broglie wavelength will be. de-Broglie wavelengthের উপরে প্রশ্ন করার খুবই সম্ভাবনা আছে, তার উপরে আমরা বেশি সলিউশনও করছি ইলেকট্রনের জন্য এবং কার জন্য, প্রোটনের জন্য। তাদের অ্যাক্সিলারেট করেছি সেম পোটেন্সিয়ালে। দ্য রেশিও অফ দেয়ার de-Broglie wavelength λ ইলেকট্রন h/√2me। এইবার এই h/√mটা কত, ইলেকট্রনিক মাস 2me ইন্টু ই মানে কত, সেম পোটেন্সিয়ালে গেছি, তাহলে E × v। তাহলে প্রোটনের কত হবে λp h/√, কত 2mp, তারও চার্জ তো E × v, সেম পোটেন্সিয়ালে অ্যাক্সিলারেট করেছি, তাহলে সেটা v বসালাম। এবার বলছে দি রেশিও অফ দ্য de-Broglie wavelength, এবং দেখো আগে ইলেকট্রনের কথা বলেছে, তাহলে আমাদের λe/λp দরকার।
আমি যদি ভাগ করে দিই, দেখো H/2 EV এগুলো কেটে যাবে। পি দিয়ে ভাগ করছি, তাহলে √MP উপরে উঠবে, √MP/ME। সুতরাং কারেক্ট অপশান হয়ে গেল এ। 31-এর এ হলো গিয়ে আমাদের কারেক্ট অপশান। এইবারে পরের কোশ্চেনে আমরা যাচ্ছি, 32 নম্বর কোশ্চেন। 32 নম্বর কোশ্চেন কি বলছে? দ্য ফিগার শোজ এ প্লট অফ ফটো কারেন্ট ভার্সেস অ্যানোড পোটেন্সিয়াল। এক্স অ্যাক্সিসে অ্যানোড পোটেন্সিয়াল, ওয়াই অ্যাক্সিসে ফটো কারেন্ট। এটা দেখানো হয়েছে এখানেতে ফিগারে। এই ফিগার নিয়ে আমাদের প্রশ্ন করছে। কি প্রশ্ন? ফর এ ফটো সেন্সিটিভ সারফেস ফর 3 ডিফারেন্ট রেডিয়েশনস, 3টে রেডিয়েশনের জন্য, এ বি সি 3টে রেডিয়েশনের জন্য, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ এ কারেক্ট স্টেটমেন্ট? কোন স্টেটমেন্টটা কারেক্ট? দেখো এখানে কি কি দেখতে পাচ্ছি। দেখো এদিকে রিটার্ডিং পোটেন্সিয়াল মানে স্টপিং পোটেন্সিয়াল, ও এ বি। দেখো ও এ স্টপিং পোটেন্সিয়াল এ এবং বি এর জন্য সেম, এবং স্টপিং পোটেন্সিয়াল ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিকে মাপে। সুতরাং ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি এ এবং বি কার্ভের সমান, কিন্তু এর ম্যাক্সিমাম যে কারেন্ট সেটা কম, বি এর বেশি। সুতরাং দুটোর যে ইন্টেন্সিটির উপর ম্যাক্সিমাম কারেন্ট, ফটোইলেকট্রিক কারেন্ট নির্ভর করে, দুটোর ইন্টেন্সিটি আলাদা। কিন্তু দেখো বি আর সি এর আবার ম্যাক্সিমাম কারেন্টটা সেম, সো বি আর সি এর ইন্টেন্সিটি এক, তাহলে ইন্টেন্সিটি সেম কার? ইন্টেন্সিটি সেম হলো বি আর সি এর। আর স্টপিং পোটেন্সিয়াল বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কার? স্টপিং পোটেন্সিয়াল বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কাদের কাদের সমান? এ এবং বি এর। এইবার আমরা অপশানে যাই, কিন্তু অন্যগুলো তাদের ডিফারেন্ট। কার্ভ এ অ্যান্ড বি রিপ্রেজেন্ট, তারপরে বলছে রিপ্রেজেন্ট রেডিয়েশন অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস। দেখো ই আর বি এর জন্য স্টপিং পোটেন্সিয়াল কিন্তু সেম, তাহলে তাদের উপরে এনার্জিও একই পড়েছে, কারণ একই মেটাল সারফেসের জন্য। সুতরাং ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এটা বলা ঠিক নয়। ই আর বি এর ইন্টেন্সিটি আলাদা, সেটা ঠিক বলেছিল, কিন্তু প্রথমটার জন্য ভুল হয়ে গেল। এবার বি বলছে কার্ভ এ অ্যান্ড বি রিপ্রেজেন্ট ইনসিডেন্ট রেডিয়েশনস অফ সেম ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এ আর বি এর স্টপিং পোটেন্সিয়াল সেম, সুতরাং সেম ফ্রিকোয়েন্সির আলো পড়েছে, বাট ডিফারেন্ট ইন্টেন্সিটি। হ্যাঁ, সেম ইন্টেন্সিটি ছিল বি সি এর, এ আর বি এর ইন্টেন্সিটি আলাদা, সুতরাং বি কিন্তু আমাদের কারেক্ট আনসার এখনো। কার্ভ বি অ্যান্ড সি রিপ্রেজেন্ট ইনসিডেন্ট রেডিয়েশনস অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস। বি এবং সি দুটো স্টপিং পোটেন্সিয়াল আলাদা, তাহলে ইনসিডেন্ট রেডিয়েশন অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস অবশ্যই ঠিক আছে। এবার বলছে বাট ডিফারেন্ট ইন্টেন্সিটিস। দেখো বি আর সি কার্ভ দুটো মার্চ করে গিয়েছে, ওদের ইন্টেন্সিটি কিন্তু সেম বি আর সি এর, কিন্তু এখানে ডিফারেন্ট ইন্টেন্সিটি বলেছে, তাহলে এটা ভুল হয়ে গেল। এবার ডি, বি অ্যান্ড সি রিপ্রেজেন্ট ইনসিডেন্ট রেডিয়েশনস অফ সেম ফ্রিকোয়েন্সি। বিসি কিন্তু সেম ফ্রিকোয়েন্সির না, এ আর বি সেম ফ্রিকোয়েন্সি, সুতরাং ডিও হলো রং অপশান। সো দ্য কারেক্ট অপশান ইজ বি। তাহলে এই কোশ্চেনে আমাদের কারেক্ট আনসার হলো 32 এর হলো গিয়ে বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার আমরা 33তে যেতে যাচ্ছি, লাস্ট পেজ আমাদের 33। কি বলছে দেখো, এ photoelectric threshold wavelength of silver is lambda 0. The energy of the electron ejected from the surface of Ag silver by an incident wavelength lambda will be. lambda ওয়েভলেন্থের আলো এসে পড়েছে, তাতে কি বলছে? দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন ইজেক্টেড, তার কি বলছে? থ্রেশহোল্ড ওয়েভলেন্থ লামডা 0, এনার্জি পড়েছে লামডা, তাহলে কি বলছে? দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন ইজেক্টেড ফ্রম দ্য সারফেস অফ সিলভার বাই অ্যান ইনসিডেন্ট ওয়েভলেন্থ লামডা উইল বি। লামডা পড়েছে, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ লামডা 0। দেখো তুমি জানো যে এনার্জিকে আমি Hc/λ এতটা এনার্জি ফেললাম, তার মধ্যে থ্রেশহোল্ড যদি লামডা 0 হয়, তাহলে Hc/λ0 থাকলো প্লাস ই, ওর এনার্জিটাই আমার কাছে চেয়েছে, ইটা চেয়েছে, তাহলে স্রেফ এ দুটো ডিফারেন্স হবে Hc/λ মাইনাস Hc/λ0। সো ই ইকুয়ালস টু Hc থাকলো 1/λ মাইনাস 1/λ0। সুতরাং কী হলো? Hc ইন্টু λ0 মাইনাস λ/λ0। তাহলে উপরে থাকলো Hc ইন্টু λ0 মাইনাস λ/λ0। ডি হলো কারেক্ট আনসার। তাহলে 33-এর কারেক্ট আনসার হলো ডি। আমরা এবার লাস্ট প্রশ্নে যাচ্ছি।
the momentum of an electron changed by delta p, then the Broglie wavelength associated with it changes by 0.50%. The initial momentum of the electron will be, দেখো ল্যামডা এবং পি এর মধ্যে সম্পর্ক, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, de-Broglie ওয়েভলেন্থ এবং তোমার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রনের মধ্যে। এবার কি বলছে, মোমেন্টাম চেঞ্জ হয়েছে ডেল্টা পি, তাহলে বলছে দ্য ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল। তাহলে দেখো এখানে পি আমি লিখে নিচ্ছি আগে, তারপর ডিফারেন্সিয়েট করি, পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা, তাহলে ডিপি সমান মাইনাস এইচ বাই ল্যামডা স্কোয়ার ইন্টু ডি ল্যামডা, 1/x যেমন -1/x² হয়। দেখো এইখানে মাইনাস এইচ বাই ল্যামডাটাকে আমি রেখে দিলাম ইন্টু ডি ল্যামডা বাই ল্যামডা। এইচ বাই ল্যামডা মানেই কিন্তু পি, তাহলে এই জায়গায় পি বসাতে পারি, তাহলে মাইনাস পি ইন্টু ডি ল্যামডা বাই ল্যামডা। তোমার কাছে চেয়েছে ইনিশিয়াল মোমেন্টাম, তার মানে কি তোমার কাছে পি চেয়েছে, তাহলে পি সমান সমান ডিপি ডিভাইডেড বাই ডি ল্যামডা বাই ল্যামডা। কত হচ্ছে দেখো, ডিপি ডিভাইডেড বাই ডিপি থাকলো বা ডেল্টা পি থাকলো, ডি ল্যামডা বাই ল্যামডা বলেছে 0.50%। 0.50% মানে 0.5%। 0.5%কে ফ্র্যাকশানে নিয়ে যেতে গেলে 1/200 হয়, তাহলে ডিপি ডিভাইডেড বাই 1/200, তার মানে কত 200 ইন্টু ডিপি, তার মানে পি এর মানটা নিয়ারলি 200 ডিপি ছিল। ক্যালকুলাসে যেহেতু আমাদের কিছু সামান্য অ্যাপ্রক্সিমেশন থেকে যায়, তো নিয়ার টু দ্যাট শুড বি দ্য আনসার। সুতরাং এখানে 199 ডেল্টা পি যেটা দিচ্ছে এটাই কারেক্ট আনসার। সো 34 সি হলো কারেক্ট আনসার। সুতরাং মডার্ন ফিজিক্সের নন ইলেকট্রনিক্স পার্টের অর্ধেকটা আমাদের সলিউশন হলো। নেক্সট লেসনে বাকি অর্ধেকটা করব, তারপরে একটা লেসন দেবো ইলেকট্রনিক্সের উপরে। এইভাবে চলতে থাকবে। এখন প্রায় প্রতিদিনই তোমরা কিছু না কিছু লেসন পাবে, এটা এক্সপেক্ট করতে পারো। এগুলো দেখবে, এগুলো আমার মনে হয় যে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের খুব কাজেই চলে আসা উচিত। সুতরাং এই জায়গাটা তোমরা ভালোভাবে দেখে রাখবে।